ভাই শেষ পর্যন্ত এই লোকটি কেন তার নাক কাটাতে উদ্যত, আর শেষ পর্যন্ত এই মানুষটি খাবারের জায়গায় লোহা কেন খাচ্ছে, আর শেষ পর্যন্ত গরুগুলোর পেটে এই ছিদ্র কেন করা হয়, মানে এতে কি গরুর কষ্ট লাগে না? আর শেষ পর্যন্ত এই সিলিং কিভাবে মধ্যাকর্ষের সাথে খেলছে, মানে অভিকর্ষ কোথায় গেল? মানে এখানে তো কোনো অভিকর্ষই নেই। আর কিভাবে এই দুই যমজ মেয়ে যমজ ছেলের সাথে বিয়ে করে যমজ বাচ্চা জন্ম দিল, আর এই দুই বাচ্চার কাজিন হওয়া সত্ত্বেও এই দুই বাচ্চার ডিএনএ অনেকাংশেই মিলে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এমন মজার জিনিস দেখাবো যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ডাক্তারদের নিষেধ করা সত্ত্বেও এই যমজ মেয়েরা যমজ ছেলেদের বিয়ে করে ফেলে, গর্ভবতী হয় এবং যমজ সন্তানের জন্ম দেয়। মানে বাবা মা আলাদা, কিন্তু তবুও দুই সন্তানের চেহারা হুবহু এক। আসলে এই দুই মেয়ে ব্রায়ানা ও ব্রিটানি অভিন্ন যমজ ছিল, যাদের লোকেরা ফেবিকল বলতো, কারণ তারা সবসময় একসাথে থাকতো, একসাথে খাওয়া দাওয়া করতো, ঘুমাতো, উঠা বসা, এমনকি টয়লেটে যাওয়া সব জায়গায় একসাথে করতো। আর সবচেয়ে মজার কথা হচ্ছে তারা একই কলেজ থেকে একই নম্বরে পাশ করে একই কোম্পানিতে চাকরি পায়। কিন্তু এই ব্যাপার দেখে লোকেরা তাদের নিয়ে মজা করত, তোমরা কি একই ছেলেকে বিয়ে করবে? এরপর এই অভিন্ন যমজ মেয়েরা জোশ এবং জেরিমি নামের অভিন্ন যমজ ছেলেদের বিয়ে করে ফেলে। একই দিনে হানিমুনে যায় এবং এই দুই দম্পতি একসাথে থাকতে শুরু করে, আর দুই মেয়ে একই সাথে গর্ভবতী হয়। কিন্তু ডাক্তারদের হুঁশ তখন উড়ে যায় যখন এই দুই দম্পতির সন্তান একই রকম দেখতে ছিল এবং তাদের ডিএনএ অনেকটা একই ছিল। সমস্যার বিষয় হচ্ছে এই বাচ্চাদের কাজিন বলা হবে নাকি আসল ভাই, কে জানে? জোশ ও জেরেমি যদি তাদের স্ত্রী অদল বদল করে নেয় তাহলে কেউ কি বুঝতে পারবে? এই মেশিনের সাহায্যে আপনি পানির নিচে কোনো ডাইভিং স্যুট ছাড়াই যেতে পারবেন, আর মজার কথা হচ্ছে আপনি ভিজতেও পারবেন না। এই মেশিনের নাম ডাইভিং বেল বোট। এতে প্রথমে এই বেলটি পানির নিচে নামানো হয়, ঠিক যেন বাটি উল্টো করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়, আর বেলটি পুরোপুরি পানির নিচে চলে গেল। ভেতরের পানি বের করে কম্প্রেসড এয়ার ছাড়া হয়, চাপের কারণে বেলের ভেতরে থাকা সব পানি বাইরে চলে আসে। তারপর মানুষজন ভেতরে যাওয়ার জন্য একটি প্রেসার চেম্বারে যেতে হয়, যাদের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চাপের পরিবর্তনের কারণে কোনো অসুবিধা হয় না। এরপর পানির নিচে গবেষণা করা যায় খুব সহজেই। তুমি কি কখনো ভেবেছো টিয়া পাখি মানুষের মতো কথা বলে কিভাবে? মানে অন্য প্রাণী পাখি তো পারে না। দেখো, আমাদের গলায় ল্যারিক্স নামের এক ধরনের অংশ থাকে যার মধ্য দিয়ে বাতাস বের হয়, আর ওর উপরে পেশি বাতাসকে নিয়ন্ত্রণ করে। তারপর আমরা জিভ এবং ঠোঁটের সাহায্যে বাতাসকে আকার দিয়ে বলতে পারি। আর টিয়া পাখির গলায় সিরিংস নামের এক ধরনের অংশ থাকে যা বাতাস নিয়ন্ত্রণ করে। আর টিয়া পাখির জিভ অন্যান্য পাখির তুলনায় একটু বেশি নমনীয় হয়, যার ফলে সে সহজেই আওয়াজকে আকার দিতে পারে। কিন্তু কথা বলার জন্য শুধু এতটুকুই যথেষ্ট না, বরং টিয়ার মস্তিষ্ক সং সিস্টেম নামের একটি অংশ বেশ উন্নত হয়, যার কারণে সে সামনের ব্যক্তির কথা নকল করতে পারে। ভাই এই লোকটি কেন তার নাক কাটাতে উদ্যত? আসলে সে নাক কাটাচ্ছে না, বরং এটি এক ধরনের খেলা, যাতে খেলোয়াড়দের নাকে লোহার চেইন বাঁধা হয়, আর দুই খেলোয়াড়কে একে অপরের বিপরীতে টান দিতে হয় যেন খেলোয়াড় বেশি সময় ধরে টিকে থাকে আর ব্যথা সহ্য করে, আর সেই হয় বিজয়ী। এই খেলাটি অলিম্পিকেও খেলা হয়, যার নাম নোজফুল গেম। যাই হোক, এটি তুমি কার সাথে খেলতে চাও কমেন্টে কিন্তু জানাবে। ভাই শেষ পর্যন্ত এই পাখিটি লাফিয়ে লাফিয়ে নাচছে কেন? আসলে এই পাখির নাম হচ্ছে হিমালয়ান মোনাল। এই পাখি পাকিস্তান, নেপাল, ভারতের জঙ্গলে পাওয়া যায়। আর ভিডিওতে যে হিমালয়ান মোনাল দেখা যাচ্ছে এটি পুরুষ মোনাল, যা স্ত্রী মোনালের চেয়ে বেশি সুন্দর হয়। আর এটি নিজের ডানা কিছুটা উপরে তুলে এইভাবে উপরে নিচে করে, সাথে লাফালাফি করে। দেখে মনে হচ্ছে যেন এটি নাচছে। আসলে এসব কাজ একটি স্ত্রী মোনালকে আকর্ষণ করার জন্যই করা হয়। ভাই তুমি কি কখনো ভেবেছো আমাদের নাভি কেন হয়? সহজ জবাব, যাতে আমরা বেলি ডান্স করতে পারি। মজার ব্যাপার হচ্ছে বাচ্চারা যখন মায়ের পেটে থাকে তখন তারা আমাদের মতো খেতে পারে না, তাই বাচ্চার নাভির সাথে যুক্ত আম্বেলিকাল কর্ড, যেটাকে গর্ভনালী বলা হয়, এর মাধ্যমে বাচ্চা পর্যন্ত অক্সিজেন এবং পুষ্টি পৌঁছায়, অর্থাৎ বেঁচে থাকা এবং বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন। এবং যখন বাচ্চা জন্মায় তখন বাচ্চা সেই নালী কেটে দেয়, আর সংযোগটুকু শেষ হয়ে যায়। কয়েক সপ্তাহের মধ্যে এই নালী শুকিয়ে ঝরে পড়ে এবং সেই জায়গাটি নাভিতে পরিণত হয়। এই নিরীহ দেখতে প্রাণীটির নাম পর্কুপাইন। এর লোমের নিচে খুব ধারালো কাঁটা থাকে, আর যেই এই কাঁটার কিছু স্পর্শ করে অমনি তা ভেতরে ঢুকে যায়। আর যখন এই কাঁটাকে মাইক্রোস্কোপে দেখা হয় তখন জানা গেল যে এর উপরে আরও ছোট ছোট উল্টো কাঁটা থাকে, যা কোনো কিছুতে ঢুকে গেলে সেটা বের করার সময় অতিরিক্ত ব্যথা অনুভব হয়।
এটি সাপের খোলসে মাকড়সা নয়, বরং মাকড়সার খোলসে সাপ। আসলে এই সাপটির নাম স্পাইডার টেইল স্নেক। এর লেজ এমন দেখায় যেন মনে হয় যেন এটি কোনো মাকড়সা, আর এর রং কিছুটা মাটির মতো হয়, যার ফলে এটি মাটিতে শুয়ে লেজটি এমনভাবে নাড়ায় যেন সত্যিই কোনো মাকড়সা চলছে। তারপর পাখিরা এটি দেখে ভাবে খাবারের ব্যবস্থা হয়ে গেল। তারপর যেই পাখিরা এটিকে শিকার করতে আসে অমনি নিজেরাই সাপের শিকার হয়ে যায়। মানে এটি সাপের কৌশল বলা যেতে পারে। ভাই, তুমি কি কখনো ভেবেছো যে গরুর পেটে কেন এরকম ছিদ্র করা হয়? দেখো, গরুর পেটে ছিদ্র করা হয় যাতে ওর ভেতরে হজম প্রক্রিয়া বোঝা যায়। আসলে গরুর পেটে 4টি প্রকোষ্ঠ থাকে, এর মধ্যে সবচেয়ে বড় প্রকোষ্ঠটিতে ছিদ্র করা হয়, যাকে ক্যানুলা বলে। এই ছিদ্রের মাধ্যমে বিজ্ঞানীরা সরাসরি গরুর পেটের ভেতরের প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন, যেমন খাবার কিভাবে ভেঙে হজম হয়, ব্যাকটেরিয়া কিভাবে কাজ করে, আর পেটের ভেতরে কোন গ্যাস বা সংক্রমণ আছে কিনা। এতে তারা বুঝতে পারে গরুর জন্য কী ধরনের খাবার উপযুক্ত, যাতে গরু বেশি স্বাস্থ্যবান হয় এবং বেশি দুধ দিতে পারে। আর এই ছিদ্র থেকে বের করা নমুনা অন্য গরুর পেটে ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক রাখতেও ব্যবহার করে। মানে যদি কোনো গরু ঠিকমতো খাবার হজম না করতে পারে, তাহলে সুস্থ গরু থেকে ব্যাকটেরিয়া এনে অসুস্থ গরুর পেটে প্রবেশ করানো হয়, যার ফলে সে ঠিকমতো খাবার হজম করতে শুরু করে এবং দুধের পরিমাণও বেড়ে যায়। এই লোকটি যখন স্লিংকি ছাড়ে তখন তা অভিকর্ষকে ফাঁকি দিয়ে বাতাসের সাথেই আটকে থাকে, আর ততক্ষণ নিচে পড়ে না যতক্ষণ না স্লিংকিং এর ওপরের অংশ নিচের অংশের সাথে ধাক্কা খায়। কিন্তু কিভাবে? আসলে শুধু অভিকর্ষই একমাত্র বল নয়, বরং এই বিশ্বে অনেক বল আছে, যেমন স্বাভাবিক বল, প্রযুক্ত বল, অভিকর্ষ বল, বায়ু বাধা প্রদানকারী বল, এবং এরকম আরও একটি বল হচ্ছে স্প্রিং বল। মানে স্প্রিংকে টান দিলে সে নিজেও নিজের দিকে টান দেয়। এখন এই যে ভিডিওটি দেখছেন, এখানে এই লোকটি স্লিংকে ছাড়ে, তখন এর উপরের অংশ নিচের অংশকে নিজের দিকে টানে, আর অভিকর্ষ নিজের অংশকে নিজের দিকে টানে। এই উপর নিচের কারণে স্লিংকের নিচের অংশ ভারসাম্য তৈরি করে বাতাসে আটকে যায়, আর ততক্ষণ নিচে পড়ে না যতক্ষণ না স্লিংকের উপরের অংশের সাথে ধাক্কা খায়। কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই, নিভিয়ার এই বিপণন কৌশল দেখে সত্যিকারও বমি আসতে পারে। 2016 সালে নিভিয়া একটি জার্মান বিজ্ঞাপন সংস্থার সাথে মিলে একটি এমন কৌশল করেছিল যা শুনতে অদ্ভুত লাগে। তারা পাখির আকারে ড্রোন তৈরি করেছিল যাতে ইউভি ক্যামেরা লাগানো ছিল। এই ক্যামেরা শিশুদের ত্বকে ইউভি রে শনাক্ত করত, অর্থাৎ ড্রোন ধরে ফেলতো যে কে সানস্ক্রিন লাগায়নি, আর যখন কোনো বাচ্চা সানস্ক্রিন ছাড়া মিলতো তখন সেই পাখি তার উপরে পাখির বিষটা ফেলতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই বিষটা আসল ছিল না, বরং তা ছিল সানস্ক্রিন। এই পাগলাটে আইডিয়ার নাম দিয়েছিল কেয়ার ফ্রম দ্য এয়ার। ভাই, পিপাসায় মরলেও সমুদ্রের পানি কখনোই খাবেন না। আসলে সমুদ্রের পানিতে 3.5% লবণ থাকে, অর্থাৎ প্রতি লিটারে প্রায় 35 গ্রাম লবণ, আর আমাদের কিডনি এত লবণ ছাকতে পারে না। তাই যখন তুমি সমুদ্রে পানি পান করো শরীরে বাড়তি লবণ যায়, যার ফলে আরও বেশি পানি শূন্যতা দেখা দেয়, অর্থাৎ আরও বেশি পিপাসা লাগে। তা বের করতে শরীরের আরও বেশি বিশুদ্ধ পানি প্রয়োজন হয়। আর যদি একটু বেশি সমুদ্রের পানি পান করো তাহলে অতিরিক্ত পিপাসা, পেট খারাপ, বমি এবং কিডনি বিকল হয়ে যেতে পারে। আর হ্যাঁ, ভাগ্য খারাপ থাকলে শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে। ভাই, সাধারণ হাতুড়িকে কোনো শক্ত জায়গায় মারলে তা বিপরীত দিকে ফিরে আসে, কিন্তু এই হাতুড়িটি কখনোই ফিরে আসে না, কেননা একে ডেড ব্লোম হ্যামার বলে। তুমি যদি এটি কেটে দেখো তাহলে তাতে ছোট ছোট লোহার বল বা ধাতব পাত দেখা যাবে, আর যখন তুমি এই হাতুড়িকে কোনো শক্ত জায়গায় মারবে তখন লোহার স্টিলের পাত বা লোহার বল বিপরীত বল প্রয়োগ করে ফিরে যাওয়া দমন করে, যার ফলে হাতুড়িটি ফিরে আসে না। ভাই, এই যে মানুষটিকে দেখছো এটা মানুষ না, রাক্ষস। বলছি কেন। ওনার নাম মাইকেল লোটিটো। ছোটবেলায় ভুল করে তিনি একটি গ্লাস খেয়ে ফেলেন, সেটা খেয়েই তিনি মজা পেয়ে গেলেন, আর জানতে পারলেন যে তিনি যে কোনো জিনিসই খেতে পারেন, হ্যাঁ সেটাও। তারপর তিনি অল্প অল্প করে লোহাও খেতে দেখলেন, তার শরীর সেটাও হজম করে ফেলল। ডাক্তাররা পরীক্ষা করে জানতে পারলো ওনার একটি বিরল অবস্থা আছে যার নাম পিকা, অর্থাৎ ওনার পেট অনেক বড় এবং তাতে এত শক্তিশালী অ্যাসিড আছে যে লোহা, কাঁচ, এমনকি অন্যান্য অদ্ভুত জিনিসও হজম করে ফেলতে পারে। তারপর ভাই সাহেব দুনিয়াকে চমকে দিল। বাল্ব, ব্লেড, স্ক্রু, গ্লাস সবকে হজম করে দিলেন যেন সিদ্ধ ডিম খাচ্ছেন। পুরো জীবনে তিনি 18টি সাইকেল, 15টি ট্রলি, 2টি বিছানা, 6টি ঝাড়বাতি, 7টি টিভি কি না খেয়েছেন।
কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি পুরো একটা বিমান ভেঙে টুকরো টুকরো করে খেয়ে ফেলেন, সেটাও 2 বছরের মধ্যে। মানে লটিটো ভাই যদি আজ বেঁচে থাকতেন তাহলে কারোরই নামই হয়তো থাকতো না, কিন্তু তিনি অন্য লেভেলের মানুষ ছিলেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আর এমন আরো মজার ভিডিও দেখতে চাইলে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম মজার ভিডিও ইনশাআল্লাহ প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।